আলাইকুম। আমি গতকালকেও একটা ভিডিও করছিলাম এরকম একটা অবস্থা। হ্যাঁ, আর ভিডিওটাতে আমি আমার কিছু প্রেজেন্টেশন করছিলাম যে বিষয়গুলো এরকম যে আমি অ্যাটলিস্ট আমি তো আমার রাষ্ট্রের একজন নাগরিক। হ্যাঁ, তো নাগরিক হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রত্যেকটা নাগরিকের স্ব অবস্থান থেকে কিছু দায়িত্ব পালন করা দরকার। এটা আমার লং টাইমের একটা অবজারভেশন, যেটা অনেক দিন থেকেই আমি মানুষের সামনে এটা নিয়ে ক্ষুদ্র আকারে কথা বলছি, কাজ করছি। এইটা তেমন ফিজিক্যালি ফলপ্রসূ আসে নাই, আর ফলপ্রসূ না আসার কারণগুলোও আজকে যেভাবে কথা বলার একটা বড় অনুপ্রেরণা আমার ছিল যে আমি আমার দায়িত্ব বোধ থেকে এটা করতে চাই, করব। কারণ আমি নিজেকে মনে করি, এটা কেউ মনে করলো না করলো আমার সেভাবে এখন দেখার কিছু নাই। হ্যাঁ, বাট আমি মনে করি এই দায়িত্ববোধ আছে আমার, বিকজ এটা যদি কেউ না মনে করে, আমি মনে করি যে তার এই জীবনে বেঁচে থাকা আর কবরে থাকা একই কথা। তো আমি গতকালকে ভিডিওটাতে যে জিনিসটাকে প্রেজেন্ট করছিলাম যে আমাদের রাষ্ট্রের বেশ কিছু মানুষের নাগরিকদের মৌলিক চাহিদা বা আমাদের যে চাওয়া, ভালো থাকা, ভালো পড়া, ভালো চড়া, সব কিছু যে আমরা ভালো একটা চাই, এটার কেন হচ্ছে না কিছু কারণ তুলে ধরছিলাম। তো এটা একটা কারণ নিয়ে কথা বলছিলাম। আসলে একটা কারণ কখনোই এত বড় একটা রাষ্ট্রের সকল কারণ হতে পারে না। হ্যাঁ, তো এইরকমই কিছু বিষয় আমি হয়তো ট্রাই করব প্রতিনিয়তই একটা দুইটা করে আপনাদের কাছে প্রেজেন্ট করার। যদি ভালো লাগে তাহলে আমি বলবো যে এটা আপনারও দায়িত্ব। তো যাই হোক, শর্টকাটে আসি। সেটা যে গতকালকে আমি আলোচনার ফাঁকে একটা জিনিস বলছিলাম যে আমার চাওয়া অনুপাতে আমাকে দায়িত্ব পালন করতে হবে। আমার লক্ষ্যে যাওয়ার জন্য আমার ফাইন্ডিং করতে হবে সঠিক রাস্তাটা। দেন আমি আমার চাওয়াটাকে পৌঁছাতে পারবো চাওয়া পর্যন্ত। তো এই মুহূর্তে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা করার একটা যে আমি পুকুরের একটা মিডিল পর্যায়ে ছোটোবেলায় একটা জিনিস পড়ছিলাম, ওই কেন্দ্রিকই বাস্তবিক কিছু কথা বলার জন্য এই পুকুরের মাঝখানে এসে ভিডিওটা করা। আবার এটাও যে এই পুকুর কেন্দ্রিক আমি বিগত 4 দিন যাবত এখানে অবস্থান করতেছি নিজে ভালো লাগার জন্য। তো ছোটোবেলায় পড়ছিলাম যে দুইটা জিনিস, একটা কাটাহেরি ক্লান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। সেটারও যে জ্ঞানটুকু সেটা এরকম ছিল যে ওই পুকুরের মাঝখানে পদ্মফুল ফুটে আছে, আপনার ফুলটা সুন্দর লাগছে, আপনি ওই পাড়ে বসে চিন্তা করতেছেন যে আমার ফুলটা যদি আমি ছুঁয়ে দেখতে পারতাম, বা এই যে এটা সচরাচর অনেকেই জানেন যে সাফল্যটাকে যদি আমি ছুঁতে পারতাম, তো ওই পদ্ম ফুলটা কিন্তু আপনার কাছে আসবে না। ওই পদ্ম ফুল পর্যন্ত আপনাকেই যেতে হবে, কারণ চাওয়াটা আপনার, স্বপ্নটা আপনার। তো পুকুরে আপনার ওই ফুল পর্যন্ত যাইতে গেলে যে কাঁটার আঘাত সহ্য করতে হবে, বা জোক থাকতে পারে, সাপ থাকতে পারে, এই বাধাগুলা আপনাকে অতিক্রম করতে হবে, দেন আপনি ফুল পর্যন্ত পৌঁছাবেন। তো এটা একটা বিষয় আমার কথা বলার আজকে, যে কষ্ট ছাড়া আপনি সঠিক একটা লক্ষ্যে যখন পৌঁছাতে চাবেন, তখন আপনার বাধা বিপত্তি বিভিন্ন ধরনের আসবে। এটাকে আপনার ফাইন্ডিং করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আর পাশাপাশি আরেকটা বিষয় যে ওই পুকুরের মাঝখানে কেন, এটা বলার জন্য যে সরোবরে পদ্ম ফুল যে সৌন্দর্যটা ধারণ করে, ওই একই কথাই সরোবরের পদ্ম ফুল। আমাদের জীবনেরও পদ্ম ফুলটাই এরকমই। হ্যাঁ, এই পুকুরের মাঝখানে আছে। আমরা যে সুখ থাকতে চাই, সুখে থাকতে চাই, বা ভালো থাকতে চাই, এই যে আমাদের চাওয়া ভালো থাকবো, বাট সেটাকে পাওয়ার জন্য এই যে সেম এক্সাম্পলটা আপনি নেন, যে সেটাকে তখনই পাবেন আপনি যখন, হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটা পেতে চান, আপনি সুখে থাকতে চান, এটা যখন আপনার হবে, তখন আপনি এটা সঠিক রাস্তাটাকে ফাইন্ডিং করতে হবে যে আপনি কিভাবে এই পর্যন্ত পৌঁছাবেন।
এই সঠিক রাস্তাটাকে যদি আপনি নির্ণয় করতে পারেন, পৃথিবীতে যত বড় সমস্যাই হোক, হ্যাঁ, সমাধান অবশ্যই আছে, অবশ্যই আছে। আর ততদিনেই সম্ভব যতদিন আমরা সঠিক রাস্তাটাকে নির্ণয় করতে পারবো এবং সে অনুপাতে আমাদের কার্যক্রম চালাবো। একটা সার্টেন টাইমে আসবে না, বাট একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু হচ্ছে এটা হবে সম্ভব। তো তেমনি আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, দেখা যাচ্ছে যে আমাদের নোংরামিগুলান আমরা এক একভাবে এক একজন চিন্তাভাবনা করতেছি। আলটিমেটলি এই আসল রাস্তাটা আমার মনে হচ্ছে যে এটাকে এখন পর্যন্ত আমরা রাষ্ট্রের হয়তো অনেকে ফাইন্ডিং করতে পারছে, বাট যারা ফাইন্ডিং করতে পারছে তারা কিন্তু এখন রাষ্ট্রের ফ্রন্ট লাইনে নাই। হ্যাঁ, এই যে আমি কথা বলতে পারছি এখন আছে আজকে, যদি আমি প্রেজেন্ট করি যে আমি হয়তো আপনাদের কাছে মনে হতে না পারে যে এই সঠিকটা বলতেছে, এটা নাও মনে হতে পারে, বাট আমার মনে হয় যে এর চাইতে বড় সঠিক থাকতে পারে না। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে আমি সত্যটাকে ফাইন্ডিং করতে পারছি, বাট আমার রাষ্ট্র পরিচালনায় বলেন বা হচ্ছে এই রাষ্ট্রের মেজর দায়িত্ব পালন করার কোনো একটা অবস্থান, ন্যূনতম একটা অবস্থানেও কিন্তু আমি এখন বর্তমানে বিরাজ করছি না। হ্যাঁ, একদম সিম্পল একটা মানুষ আমি, জাস্ট আমার পরিচয়টুকুই আমি বহন করছি, আমার নামটাকে বহন করছি, এর দ্বিতীয় কোনো পরিচয় আমার এই মুহূর্তে নাই। হ্যাঁ, তো এই যে দেখেন, যারা ফাইন্ডিং করতে পারতেছে তারা এরকম পরিচয়হীনভাবে নিজেকে কোথাও একটা আড়ালে আবদ্ধ করে রাখতেছে। এই প্রতিভাটুকু কি হচ্ছে, বিকশিত হচ্ছে না প্রকাশের অভাবে। হ্যাঁ, এই সত্যগুলান হচ্ছে কি কবরে চলে যাচ্ছে। বাট আলটিমেটলি আমাদের রাষ্ট্রটাকে নিয়ে যারা ভাবতেছে ফাইন্ডিং করতেছে, মেজর কিছু বিষয় ফাইন্ডিং করতেছে, বাট অ্যাকচুয়ালটাকে ফাইন্ডিং করতে পারছে না। এখন হচ্ছে এই এমন একটা সময়ে ভিডিও করা, আমাকে অলরেডি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকার আমলে আমি আওয়ামী লীগদের লোকজনদের সাথে চলতে হতো, কারণ আমার এটা জব ডিউটিও একটা ছিল। তো যাই হোক, শর্টকাটে বলি যে ওই সময় আমাকে হচ্ছে ওই আমার এলাকাটা একটু জামাতপন্থী এলাকা। ইভেন হ্যাঁ, আমি জীবনে একবার সরকারি ভোট দিছি 2008 সালে, সেটা আমি দাঁড়িপাল্লাতে দিছিলাম, কারণ আমাদের ওই ফ্যামিলিগতভাবে বা এলাকা ভিত্তিক একটা নলেজ তৈরি হয় না, সেই জায়গা থেকে আমি ভোট দিছিলাম। তো শুধু ভোট না, আমি অ্যাক্টিভ ছিলাম ওই সময়টাতে, নতুন ভোটার। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আমলে আমি তাদের সঙ্গেও অ্যাক্টিভ ছিলাম, বাট দলীয় কোনো বিষয়ে আমি কোনোদিন আমার নাম কোথাও লিখাই নাই। বাট আমার জীবনে একটা ছিল এরকম যে আমি ওই যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি আমার জীবনে আল্লাহর কাছে সবচেয়ে নিজের জন্য যদি বেশি দোয়াটা করছি সেটাই হচ্ছে আল্লাহ আমাকে জ্ঞান দাও। তো আলহামদুলিল্লাহ আমি সাকসেস আল্লাহ আমাকে দিছে যথেষ্ট, আমি মনে করি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ। বাট এই যে বর্তমান সময়ে হচ্ছে কি জানেন, যে এই যে যারা এই জিনিসগুলোকে ফাইন্ডিং করতে পারতেছে, যারা একটু বোঝে ভালো, হ্যাঁ, যাদের মধ্যে দেখবেন যে অতিরিক্ত কোনো লোভ নাই, কোনো হচ্ছে অহংকার নাই, বা হচ্ছে যাদের মধ্যে হিংসা বিদ্বেষ নাই, এটাকে তো আমরা একটা ভালো মনের মানুষ ধরতেছি, তাই না? তো এটাকে আমরা ওই ধর্মীয়ভাবে প্রকাশ করতেছি, একটা ভালো মানুষের গুণাগুণ এরকম। আমরা রাষ্ট্রীয়ভাবেও, আমরা শিক্ষা খ্যাতিতেও সব জায়গাতে প্রকাশ করতেছি একটা ভালো মানুষের এই গুণাগুণ থাকবে। ইভেন আল্লাহ তাআলা বলছে যে কোনো মানুষের যদি যারা পরিমাণ লোভ হিংসা অহংকার থাকে তার ইবাদত কবুল করবে না। দেখেন এত বড় একটা কথা আমরা মানছি কয়জন? আমি কালকে বলছিলাম যে স্বার্থ আর অর্থকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিটা আমাদের এই রাষ্ট্রটার যে খারাপ থাকার মূল কারণ। এখন দেখেন একটা রাষ্ট্রের আমরা আশা করে আছি যে কোনো একজন ভালো শাসক আসবে, হ্যাঁ, সে বসে আমাদের এই ভালো করে দিবে। দেখেন ভালো একজন শাসক বসলো, আমরা আমাদের যে দায়িত্ব পালন করতেছি 18 কোটি জনগণ বলেন বা 20 কোটি বলেন, আমাদের স্ব অবস্থান থেকে যদি ওই ভালো মানুষটা যে রাষ্ট্রের দায়িত্বে আছে তারই কপি হয়ে যদি আমার ভূমিকা না পালন করি, তার চাওয়াটাকে যদি আমার চাওয়ায় রূপান্তর না করতে পারি, আপনি ধর্ম দিয়ে রাষ্ট্র চালে কী করবেন? আপনি বাংলাদেশের আদর্শ দিয়ে রাষ্ট্র চালে কী করবেন? আপনি কোন আদর্শ এখানে নিয়ে আসবেন? আদর্শ খাটবে না, এখানে কোনো আদর্শ খাটবে না। বিকজ হচ্ছে কি যে একজন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছে সবাইকে এককভাবে। এখানে
ওই একজন মানুষ আরেকজন মানুষকে পূর্ণাঙ্গতা দিতে পারে না, এটা কখনোই সম্ভব না। এখন এই জায়গা থেকে দেখেন যে আমরা সবাই বলতেছি আমরা এসে ভালো করব, ও এসে ভালো করবে, সে এসে ভালো করবে। আপনাদেরকে আমার একটা প্রশ্ন, যারা এখন এই বিষয়গুলোকে নিয়ে হচ্ছে সচেতন মহল চিন্তা ভাবনা করছেন, যারা পলিটিক্স করে তাদের বিষয় নিয়ে আমার নাই, কারণ তাদের দোষটা পরে। আমার দৃষ্টিকোণ থেকে একটা রাষ্ট্রের শিকড়ে গিয়ে যদি আপনি কোনো সমস্যা না হ্যান্ডেলিং করেন, উপর থেকে আসলে কখনো এটা পসিবল না। এই যে নেগেটিভ একটা মাইন্ড আমাদের, যে কোনো একজন উপর থেকে শাসক আসবে, সে হচ্ছে এসে এ ধরনের করবে। দেখেন, হ্যাঁ, উপর থেকে শাসক আসবে বা তার হাত থেকে ভালো কিছু আসবে, এটা ইমাম মাহেদি আসবে আমাদের ধর্মীয় একে, এবং হচ্ছে ওই সকল ধর্মেই এটা মোটামুটি জানে। আবার তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে, তার মাধ্যমে ভালো কিছু হবে। কিন্তু দেখেন, এটা হচ্ছে গড গিফটেড, এক্সেপশনাল। এখন আমরা যে যুদ্ধ করতেছি এই সময়টাতে ভালো থাকার, ভালো চলার, এখানে ভালোটা কার দ্বারাই আসবে? এরকম এক্সেপশনাল কোনো ব্যক্তির নাম আছে? কোথাও আছে? কোনো পুস্তকে, কোনো ধর্মে নাই। তো দেখেন, এই যে আমরা জানি এরকম কোনো এক্সেপশনাল কোনো ব্যক্তির নাম নাই, অথচ আমরা একজন এক্সেপশনাল মানুষের অপেক্ষায় আছি, যে এক্সেপশনাল মানুষটা এই পরিবর্তনটা করবে। তো এই যে দেখেন, যার অস্তিত্ব পৃথিবীতে নাই, হ্যাঁ, আদেও সে এরকম কেউ আসবে এটা আমরা জানি না, হ্যাঁ। তো অযথা একটা মরীচিকার আশায় আমরা কি করতেছি? আমাদের জীবনের সময়টুকুকে ব্যয় করতেছি, শ্রমটুকুকে ব্যয় করতেছি। এই যে দেখেন, আমরা স্বার্থ আর অর্থকেন্দ্রিক, আমরা যে কর্মই করি না কেন, সবাই যে সম্পদ রিলেটেড দৌড়টা দিচ্ছি আমরা। হ্যাঁ, আপনি হালাল পথে হোক আর হারাম পথে হোক, হচ্ছে আপনি অনেক সম্পদ করে গেলেন, সত্যটা কি? আপনি এই সম্পদ নিয়ে কিন্তু যেতে পারবেন না। এই সম্পদটা কে ইউজ করবে? আপনার প্রজন্ম ইউজ করবে। এখন বিষয়টা এরকম দাঁড়ালো যে একটা মানুষ বাঁচে, তার জীবনটাকে সে শেষ করে কার জন্য করতেছে? প্রজন্মের জন্য। এখন এই প্রজন্মকে যে আপনি সম্পদ দিয়ে গেলেন, ও যদি একটা ভালো পরিবেশ না পায়, ও যদি একটা ভালো রাষ্ট্র না পায়, এই সম্পদের সঠিক ব্যবহারটাও কোথায় করবে? আমার প্রশ্ন এটা। তো তার মানে হচ্ছে যে আপনার প্রজন্মের জন্য দুইটা জিনিসই আপনাকে নিতে হবে, এবং আপনি যে আপনার জীবনের সময়টুকু ব্যয় করতেছেন শুধুমাত্র সম্পদ আহরণের জন্য, এখান থেকে একটা টাইম আপনাকে বের করতে হবে। করে যতটুক পারেন ন্যূনতম জায়গার থেকে আপনি আপনার সমাজের দায়িত্ব পালন করেন। আমি এটা বলছি যে একটা রাষ্ট্রের শেকড় হচ্ছে সমাজ। এই জায়গাতে পরিবর্তন না নিয়ে আসা পর্যন্ত উপরে পরিবর্তন হবে না, হ্যাঁ। বিষয়টা এরকম যে দেখেন, একটা রাষ্ট্রকে ভাঙেন আপনি, একটা রাষ্ট্রকে ভাঙলে আমরা কি পাবো? সংসদ আসন, তারপরে হচ্ছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, তারপরে কি ওয়ার্ডকে আপনি ভাঙেন, কি হবে? একটা পাড়া মানে তো একটা সমাজ। তো দেখেন, একটা মানুষ ভোটার হয়েছে 18 বছর বয়সে বা 20 বছর, যেটাই হোক, ম্যাক্সিমাম মানুষ আমরা যে সমাজে বসবাস করি, সেই সমাজে আমরা খুব কাছ থেকে মানুষকে চিনতে পারি। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের খুব সহজলভ্য একটা হচ্ছে যেটা ভোটের মাধ্যমে আমরা করতেছি, ভালো নেতা খুঁজতেছি। তো একজন মানুষের পক্ষে সবচেয়ে সহজ যদি কোনো মাধ্যম থাকে নেতৃত্বের শ্রেণীতে, সেই নেতৃত্বের জায়গাটা হচ্ছে আপনার সমাজে, হ্যাঁ। তো এটা বলতেছিলাম যে আমাদের সমাজ ব্যবস্থাতে যে প্রবলেমটা, আমি এটা কেন ফাইন্ডিং করি বা এটা নিয়ে আমি কেন কথা বলতে চাই, এটা আমার আজকে 37 বছর বয়স চলছে, আমার সার্টিফিকেট বয়স, এই জীবনে এসে এটা বলার হচ্ছে, হয়তো বা বলা হচ্ছে, বাট এটা আমার স্বপ্ন ছোটোবেলা থেকেই, হ্যাঁ। বিকজ আমি ওই ছোটোবেলা থেকে, আমার 93 সালে আমার নানা মারা গেছে। তো আমার নানা বাড়ি আবার আমাদের বাড়ির কাছাকাছি। তো গল্পটা একটু করি। আমার নানা গ্রাম সরকার ছিলেন ওই সময়। ওখানে সামাজিক প্রতিষ্ঠান বলতে যে দাখিল মাদ্রাসা বা মসজিদ, এই সব কিছুর নেতৃত্ব দিচ্ছেন উনি। ইভেন তার গল্প শুনছি বা ফিজিক্যালি আমি যতটুকু দেখছি, যে মানুষ জমি জমা কিনবে বা বেটার বিয়ে দিবে, তার কাছ থেকে গিয়ে পরামর্শ নিত। এখন প্রশ্ন হচ্ছে যে তাকে ওই সময়টাতে ধরেন 93 সালে মারা গেলে, ধরেন এবারে যে 30 বছরের একটা গল্প করতেছি, তো তাকে মানুষ মানত, কেন মানত? তার কিন্তু সম্পদ ছিল না, এবং সে কোনো হায়ার এডুকেটেড পার্সনও ছিল না,
এজ এ ফার্মার, হ্যাঁ, কৃষক মানুষ, সবজি চাষ করতো, জমি চাষ করতো। তো তাকে মানুষ মানতো কেন? তাকে মানুষ মানতো এই কারণে যে তার একটা সুন্দর ব্যক্তিত্ব ছিল। ইভেন আমি আমি পরবর্তীতে গিয়ে আমাকে অনেকে বলে যে এটা মফিজ সরকারের মতো চেহারা হয়েছে। হ্যাঁ, আমার শরীরে কিছু বিষয় হচ্ছে আমার নানার সঙ্গে নাকি যায়। হ্যাঁ, তো আমি ওই নানা মারা যাওয়ার পর থেকে আমার বিয়ের গায়ে হলুদ পর্যন্ত আমি আমার নানি বাড়িতেই থাকছি। পাশাপাশি বাড়িতেও আমি কোনোদিন থাকি না। তো যাই হোক, শর্টকাটে বলি, নিজের পরিচয়টা আমি পরে হচ্ছে করব। তো এই যে তাকে মানুষ মানতো হচ্ছে একজন ব্যক্তিত্ব দেখে, হ্যাঁ, সততা দেখে, বা তার মধ্যে অহংকার ছিল না। ইভেন আজকে পর্যন্ত আমি এমন কোনো একজন মানুষকেও খুঁজে পাই নাই আমার জীবদ্দশায় যে তার নামে এতটুকু খারাপ কথা বলছে যে সে এটা খারাপ ছিল। তো এই যে একজন মানুষ, তার অর্থনৈতিক অবস্থা কোথায়, তার পরিচয়টা কি, এটা ডাজ নট ম্যাটার। সমাজ তাকে মূল্যায়ন করছিল তার ব্যক্তিত্ব দেখে, হ্যাঁ। এবং ওই সময়টার সমাজ ব্যবস্থা অনেক ভালো ছিল, একে অপরের সঙ্গে খুব ভালো মিল ছিল, হ্যাঁ। তো দেখেন, ওই সময়ে সমাজ যদি এভাবে সুন্দরভাবে চলতে পারে, এই যে 30 বছরের পার্থক্যে আজকে সমাজে আমরা কাকে প্রায়োরিটি দিচ্ছি বেশি? এই যে একটা রাষ্ট্রের শেকড় যে সমাজ, আমরা সমাজে কাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি? যার টাকা আছে তাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। এখন সে ব্যক্তি হিসেবে জাউরা না লুচ্চা না গুন্ডা না ঘুষখোর, এটা কিন্তু কেউ দেখছি না আমরা। টাকাকে যখন আমরা হচ্ছে একটা ব্যক্তিত্বের জায়গাতে মূল্যায়ন করতেছি, তখন বিষয়গুলো কি হচ্ছে যে স্বার্থ এবং অর্থ, হ্যাঁ, এবং স্বার্থ আর অর্থকেন্দ্রিক মাইন্ডটা আমাদের সমাজের এখন প্রত্যেকটা মানুষের এই যে এখানে ভাইরাস, এই জায়গাটাতে ভাইরাস হয়ে আছে। কিভাবে? প্রতিবেশী, দেখেন, একটা সমাজে আমরা বসবাস করি, সেখানে যদি কেউ না থাকতো, কোনো বাড়ি যদি না থাকতো, আমার বাড়িটা একাই, আমি কিন্তু ওই সমাজে বসবাস করতে পারতাম না। বিকজ হচ্ছে ম্যান ইজ সোশ্যাল বিং, হ্যাঁ, মানুষ সামাজিক জীব, এই সমাজ ছাড়া বসবাস করতে পারে না। অথচ সমাজের চিত্রটা দেখেন, প্রতিবেশী যদি কিছু ভালো করে, হ্যাঁ, পাশের বাড়ির মানুষের ভিতরে জ্বলে। প্রতিবেশীর কোনো বিপদ হয়েছে, পাশের বাড়ির মানুষের অটোমেটিক সে শান্তি পায়। এই যে একটা নেগেটিভ অ্যাক্ট, সে আমার পরিপূরক, হ্যাঁ, তার তার অবদান আছে আমার জীবনের জন্যে, বাট আমি তাকে অস্বীকার করতেছি জীবদ্দশায়, হ্যাঁ। তো এইটা আপনি, এই যে উদাহরণটা আমি দিচ্ছি, এটা আপনার আমাদের রাষ্ট্রটা যে চলছে, আপনি প্রত্যেকটা জায়গাতে আপনি ফিল করবেন, হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে ফিল করবেন যে সে নিজেও আইন মানছে না, নিয়ম মানছে না, ও অন্যজনের ভুল ধরাতে সে আবার এক্সপার্ট। তো দেখেন, আমাদের এখন রাষ্ট্র ব্যবস্থাটাতে যারা এই যে রাষ্ট্রের দায়িত্ব নিতে চাচ্ছেন, এখানেও সেম জিনিসটাই বিরাজ করতেছে। কেউ কাউকে স্বীকার করছে না, কেউ কাউকে স্বীকার করছে না। দেখেন, একজন মানুষকে আল্লাহ ভালো এবং মন্দ দিয়ে তৈরি করছে। কোনো মানুষ এককভাবে খারাপ এটা হতে পারে না, কখনো সম্ভব না, তাহলে আপনার ইমানই নাই। আবার সে যে খারাপ করছে, এই ফিলিংসটা ওই মানুষটাকে যখন আপনি মস্তিষ্কে ঢোকায় না দিতে পারবেন, যে সে নিজে নিজে উপলব্ধি না করবে যে আমি এটা খারাপ করছি, আপনি চাইলে তাকে পরিবর্তন করতে পারবেন না। এটা সম্ভব না, এটা আইন কানুন ধর্ম টর্ম কোনো কিছু দিয়েই সম্ভব না, কারণ এটা ভুট্টা এখানকার, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম যে এই যে স্বার্থ আর অর্থকেন্দ্রিক মাইন্ডটা আমাদের সামাজিকতাটাকে এতভাবে নোংরা করে ফেলছে। আজকে আমাদের সমাজের সবচাইতে, এই যে সামনে নির্বাচন, হ্যাঁ, আমাদের সমাজের সবচাইতে ভোট কালেকশন করবে বিএনপির মানুষ। আমাদের ওয়ার্ডটার কথা বলি, আমি আমার ওয়ার্ডটাতে নির্বাচনও করছি, আমার অভিজ্ঞতা আছে। এই যে আমরা ভোট দিই, কেন দিই, এর কারণটা যে জানি না, কালকে ভিডিওতে বলছি। এটাই এখন বলবো যে আমাদের রাষ্ট্রের মেজর পার্সন হচ্ছে আনএডুকেটেড পার্সন, এবং যদিও কিছু পার্সন এডুকেটেড পার্সন, বাট স্বশিক্ষিত না, হ্যাঁ। এগুলা হচ্ছে ওই বাণিজ্যিক পড়াই তারা হচ্ছে করছে। তো পড়ালেখার বিষয় বা আমি মৌলিক অধিকারগুলোর বিষয় নিয়ে আলাদা আলাদা করে একটা করে ভিডিও করব, তখন হয়তো বা কথাগুলো বলবো আমি। তো শর্টকাটে বলতেছি যে এই যে সমাজে আমরা একজন ভালো নেতৃত্ব দিতে পারছি না, একজন মানুষ মানে, সমাজের একজন মানুষ মানে যদি 100 ভোটার হয়, তাহলে আমি ইউনিয়ন চেয়ারম্যান, আমি ওই 100 জনের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো 50 টাকা 100 টাকা করে নিয়ে, না একজন মানুষকে আমি কনভিন্স করতে যাব? ও কনভিন্স করলে পরে তো ওর সমাজের সব ভোট আমার। আমরা অর্থ আর স্বার্থ দেখে যে মানুষটাকে সিলেক্ট করতেছি,
ও আপনার মাথা বিক্রি করতেছে অর্থ আর স্বার্থর জন্য আরেকজনের কাছে। এই যে বেচা কেনাটা হচ্ছে আপনার মাইন্ড থেকে, হ্যাঁ, এই বেচা কেনার পর্বটা ধীরে ধীরে উপরে রাষ্ট্র পর্যন্ত যাচ্ছে, শুধু স্বার্থ আর অর্থরই খেলা হচ্ছে। সবাই কোম্পানি খুলে বসে রাখছে, রাজনৈতিক দলেরা একটা কোম্পানি খুলে বসে রাখছে, মার্কেটে যেটা চলতেছে তারা সেই প্রোডাক্টটাই আপনাদেরকে ডেলিভারি দিচ্ছে, হ্যাঁ, আপনারাও ওগুলা খাচ্ছেন, চলছে। তো আমার কথা হচ্ছে যে ভাই, আমার দুটা বাচ্চা হয়েছে, হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। এই জিনিসগুলো না আমি খুব ব্যথিত করে, হ্যাঁ, আমি আমার বাচ্চার জন্য যে জীবনটাকে উৎসর্গ করে দিয়ে যাব, আমার বাচ্চার তো প্রভাব পড়বে। ও রাষ্ট্রের এমন কোনো নেগেটিভ প্রভাব ওর উপরে পড়বে না, এই প্রোটোকলটা কোনো নাগরিকের আমাদের দেশে নাই। এই যে নাগরিক সুবিধাগুলোর কারণেই কিন্তু দেখেন আপনারা যে নেতাদের ভুল ধরতেছেন যে তারা টাকা পয়সা নিয়ে যায় বাইরের দেশে বাড়িঘর করতেছে, করবে না কে ভাই? তোদের মতো জঙ্গলের থাকে করবেটা কি? জাতিগতভাবে তোরা হচ্ছে নিজেদের গোয়াত নিজেরাই বাঁশ দেওয়া জাতি, একজন আরেকজনের পাশাত বাঁশ দিছিস মানে এটা মাথায় রাখিস, তুই একই ভূখণ্ডের, তুই নিজের পাশাতও দিছিস, ওইটা প্রভাব পড়বে। এই যে পাহাড়ের মধ্যে আমরা প্রতিধ্বনি যে শব্দটা ব্যবহার করি, যে একটা এরকম নির্জন এলাকাতে যখন আপনি কথা বলবেন ওইটা প্রতিধ্বনি হয়ে আপনার কানে আবার আসে রিপিট। তো এই রাষ্ট্র ব্যবস্থাটা এমন, হ্যাঁ, আপনি আপনার অবস্থান থেকে কেউ জানলো না আপনি একটা খারাপ কিছু করছেন যেটা রাষ্ট্রের উপরে প্রভাব পড়ার মতো, আপনার লোভে করছেন, অথবা হচ্ছে আপনি অহংকারে করছেন, অথবা আপনি হিংসে করে করছেন। খারাপগুলো তো এই তিনটা জিনিসের উপরেই হয়। আপনি যে খারাপটা করলেন, আপনি মনে করতেছেন যে আমি এটা করছি, আমি জিতে গেছি, এখান থেকে হয়তো আপনি সাময়িক অর্থনৈতিক কিছু ফ্যাসিলিটিস পাবেন, বাট এই যে খারাপের প্রভাবটা যে জনগণদের উপরে পড়বে এর একটা পার্সেন্টেজ আপনার উপরে পড়বে। এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রের হচ্ছে নিয়ম। তো এই যে এই ন্যারেটিভটা থেকে যদি আমরা বের না হতে পারি, যে আমি এই যে পুকুরে এক্সাম্পল এরকম হতে পারে যে এই যে রাজনীতিটাকে আমরা যে নোংরার চোখে দেখছি, সবাই ঘৃণার চোখে দেখছি, বা এই পরিবেশটা খুবই খারাপ, এখানে থাকার মতো না, আমরা বিদেশ যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি। তো দেখেন যা আপনি কাদার মধ্যে ঘুসি মাছ আছে না, ব্যাম মাছ, ঘুসি মাছ, দেখেন এটা কাদার মধ্যেই থাকে, বাট তাদের শরীরে কাদা লাগে না। এটা আল্লাহ তাআলার একটা উদাহরণ, হ্যাঁ, যে আপনি যেখানেই থাকেন না কেন, আপনি কোন পরিবেশে আছেন এটা ডাজ নট ম্যাটার, বাট আপনি সেটা আপনার শরীরে মাখাচ্ছেন কিনা, হ্যাঁ, আপনার দায়িত্বটুকুই হচ্ছে আপনাকে জানা, আপনাকে জাজ করা। আল্লাহ তাআলা আপনাকে এই মস্তিষ্কটা দিয়েছে আপনাকে জাজ করার জন্য। আমরা নিজেকে জাজ না করে হাজারটা মানুষদেরকে নিয়ে সব ব্যস্ত, মানুষ কি বলবে, এ কী করবে, সে কী করবে, মানে ছাদের বেদের একটা অবস্থা। এখানে ভাই রাষ্ট্রের দায়িত্ব পালন করা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও দেখেন প্রভাবটা একই, কেউ কারো ভালোটা স্বীকার করছে না। এই ভাই শেখ হাসিনা স্বৈরাচার ছিল, তার বাপ এ ছিল সে ছিল, এই শেখ মুজিবুরের একটা ডায়লগই বাংলাদেশ, শেখ মুজিবুরের একটা ডায়লগ বাংলাদেশ, এটা আপনি মানেন না মানেন, তার একটা ডায়লগই বাংলাদেশ, তার একটা ডায়লগ তার বেটিও কোনো দিন এর মর্ম বোঝে নাই, সে কারণে সেও আজকে ইন্ডিয়াতে গেছে। জিয়াউর রহমানও এই ডায়লগের অর্থ বোঝে নাই, এই এরশাদ মিরশাদ যারা আসছে পরবর্তীতে কেউই বোঝে নাই। সেই ডায়লগটা ছিল যে মানুষ সোনার খনি পায়, হীরের খনি পায়, তেলের খনি পায়, আর আমি পেয়েছি চোরের খনি। তার যে এই যে মনের আক্ষেপটা ছিল কিসের উপর জানেন? কারণ আমরা রাষ্ট্রটা যারা পরিচালনা করতেছি, এখানে আমাদের শিক্ষা খাত, এখানে স্বাস্থ্য খাত, এখানে হচ্ছে আইন, এখানে হচ্ছে পণ্য উৎপাদন, আপনার কাপড় তৈরি, মানে আপনার মৌলিক অধিকারের জায়গাগুলো যেগুলা আপনার সবই আমরাই করি, হ্যাঁ, আমরাই করি। দেখেন আপনি আপনার জায়গা থেকে সৎ থাকেন না, আমরাই সব দায়িত্ব পালন করতেছি। এখানে হাজির ছেলের ঘুষ দেওয়া হয় চাকরির জন্যে, এখানে একজন ডাক্তার তৈরি হয় রাষ্ট্রের গোয়া মারার জন্যে, এখানে একজন বিশেষ ক্যাডার তৈরি হয় রাষ্ট্রের পাশা মারার জন্যে, এখানে যাদেরকে আমরা টপ লেভেলের অ্যাচিভার ধরতেছি, রাজনীতিক দিক থেকে হোক, ব্যবসায়িক দিক থেকে হোক, উদ্যোক্তার দিক থেকে হোক, মানে এই টপ লেভেলের মানুষগুলাই যারা অ্যাচিভমেন্টের দিক থেকে আমরা শীর্ষ ধরতেছি না, এরা প্রত্যেকটাই এই রাষ্ট্রের পাশাই মারে। পাশা মারার জন্যই রাষ্ট্রে তারা হচ্ছে টপ লেভেলের স্বীকৃতি পাচ্ছে, বিকজ আমার মস্তিষ্কে অর্থ দিয়ে আমি মানুষকে টপ লেভেলে নিয়ে যাই, এরা পাশা মারে এই টপ হচ্ছে। একজন রাষ্ট্র ওই একজন মানুষকে এই যে যে যাদের এক্সাম্পল দিলাম না, এই ধরনের টপ লেভেলের একটা এডুকেটেড পার্সনকে রাষ্ট্র যে চাকরিটা দিচ্ছে,
যে দায়িত্বটুকু দিচ্ছে এবং এটার জন্য তাকে যে সম্মাননাটা দেওয়া হয়, এটা যদি তার ইনকামের আসল হচ্ছে মানে এটা তো হালাল, এটা যদি শুধুমাত্র ইনকামের জায়গা হতো না, কোনো বাপ মা স্বপ্ন দেখতো না আপনার আমার ছেলে ডাক্তার হবে, মেয়ে ডাক্তার হবে, কোনো বাপ মা স্বপ্ন দেখতো না আমার ছেলে বিসিএস ক্যাডার হবে, এসপি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, কেউ স্বপ্ন দেখতো না। এই মাল আছে। একটা সমাজে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে মানে যাবতীয় দায়িত্ব সব আমরাই পালন করতেছি, নিজেরাই করতেছি, আমরাই নিজেরাই এগুলা নোংরা করতেছি, আজাররা দোষ দিচ্ছি ভারত আমাকে এটা করেছে, ও এটা করেছে, ও ওটা করেছে। বোকাচোদা, ভারত কি তোমার বাচ্চাটাকে উৎপাদন করে দেয়? তোমার বাচ্চাটাকে যে উৎপাদন করে তুমি জন্ম দিচ্ছ, ওকে নিয়ে প্রথম যে থিংটা তোমার মাথায় আসে সেটাই এই রাষ্ট্রের পাছা মারার জন্য থিঙ্ক আসে। বিসিএস ক্যাডারের স্বপ্ন দেখো কেন? দেখো 35,000 টাকা বেতন, 50,000 টাকা বেতনে চাকরি করে বলছিল ভাত দেওয়া পারি না, আমি 35,000 টাকা দিয়ে ওরা এসি রুমে থাকে। বোকাচোদা, হারাম খায়, দুনিয়া আখেরাত সব হারাচ্ছে, নজর যায় না। ধর্ম নিয়ে আসছে এখানে, দেশপ্রেম নিয়ে আসছে, এক একজন এক এক গান বাজাচ্ছে। শিকড়ে গিয়ে কাজ করো ভাই। আমার চাওয়াটা হচ্ছে যে সমাজ ব্যবস্থায় আমরা একজন ভালো মানুষকে নেতৃত্ব দেই, তার সিদ্ধান্ত অনুপাতে আমরা ভোট দিব, এটাকে আমরা ফাইন্ডিং করি। হ্যাঁ, এই ফাইন্ডিংটা করবো আমরা কোনো কিছু দিয়ে না, শুধু ব্যক্তিত্ব দিয়ে। এটাকে যখন আমরা ফাইন্ডিং করতে পারবো এবং আমরা সচেতন মানুষ যারা চাই যে সব কিছু, আমি কোনো করাপশনের মধ্যে নাই, আমি হচ্ছে ঘুষও খাই না, সুদও খাই না, মিথ্যাও বলি না, হারামও খাই না, ওকে ভাই, কিন্তু আপনার রাষ্ট্রের জন্য কথা বলতে হবে। আপনি রাষ্ট্রকে একদিকে নিয়ে যায় আপনার জীবন আরেক দিকে নিয়ে গিয়ে রাখছেন, এইটা তো আপনি মানে কবরে এখনও বসবাস করতেছেন। আপনি দুদিন পরে কবরে যাওয়ার আজকে কবরে ঢোকা আপনার জন্য একই। ভালো ভালো খাচ্ছেন, বিবি বাচ্চাকে নিয়ে শুয়ে আছেন এসি রুমে, মনে করতেছেন এক আছে বিবি বাচ্চা আপনার সঙ্গে কবরে যাবে। আপনি মরার পরে বিবি বাচ্চাটা যে চলবে রাষ্ট্রে, পড়বে না প্রভাব? আপনার উপরও পড়তেছে। একটু সচেতন হন সবাই। আজকে এই পর্যন্তই।